নানুরে তৃণমূল বুথ সভাপতিকে পিটিয়ে খুন। তৃণমূল বুথ সভাপতি রাসবিহারী সর্দার খুন। অন্নপূর্ণা পুজোর চাঁদা তোলা নিয়ে বচসা, আর তাতেই খুন বলেই অভিযোগ উঠছে। লাঠি রড হাতে দলবল নিয়ে চড়াও করে মারধর। আহত ৩ জন মঙ্গলকোট হাসপাতালে ভর্তি রয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ, ঠিক কি ঘটেছিল, কেন এই ঘটনা ঘটলো এবং কারাই ঘটনা ঘটালেন, কারা খুন করলো বলে অভিযোগ উঠছে? দেখো, একদমই যেটা বলে রাখবো, মূলত যেটা থেকে সূত্রপাত, কালকে কিন্তু গ্রামের যে একটি মঞ্চ রয়েছে, সেই মঞ্চে প্রথমত একটি মিটিং চলছিল। কিসের মিটিং? এটা গ্রামে নবান্ন উৎসব রয়েছে এবং নবান্ন উৎসবেই যে প্রতিমা, অর্থাৎ অন্নপূর্ণা প্রতিমা আনা হয়, সেটা নিয়ে কিন্তু বৈঠক ছিল। আর সেই বৈঠক চলাকালীনই কিন্তু চাঁদা এই সমস্ত নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। এই তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির যে সমস্ত লোকজন বা তিনি, তার সঙ্গে শুরু হয় বুদ্ধদেব মেটে সহ আরো বেশ কিছু ব্যক্তির। আর যখন এই বাকবিতণ্ডা শুরু হয়, তখন এই বুদ্ধদেব মেটে নেতৃত্বে বেশ কিছু ব্যক্তি তাদের উপর চড়া হয়। লাঠি, বাঁশ থেকে শুরু করে লোহার রড, এমনকি ধারালো অস্ত্রও ছিল, এমনটাই কিন্তু জানাচ্ছে তার পরিবার। আর সেই আঘাতেই কিন্তু ঘটনাস্থলে একদম মারা যায় এই রাসবিহারী সর্দার, এবং তার ছেলেও কিন্তু গুরুতর আহত হয়েছিল। তাছাড়া আরো ৩ জন আহত রয়েছে, তাদেরকে কিন্তু কেউ বর্ধমান মেডিকেলে, কেউ কিন্তু গ্রামে তারা ফিরে এসেছে। কিন্তু মূলত যেটা ঘটনা, যারা পরিবার যেটা জানাচ্ছে যে তারা কাজল শেখ অনুগামী এবং কাজল শেখের হয়েই তারা দল করত, এবং যারা এই বুদ্ধদেব মেটে বা যাদের নাম তারা বলছে, তারা কিন্তু অনুব্রত মণ্ডল অনুগামী বা এখানকার একজন স্থানীয় তৃণমূল নেতা ছিলেন করিম খান, যিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত, যদিও কোনো পদে নেই। সেই করিম খানের ঘনিষ্ঠ তারাই এই ঘটনা ঘটিয়েছে। কারণ কি না, একটা আক্রোশ রয়েছে যে কাজল শেখের হয়ে তারা দল করেন, তারা অনুব্রত মণ্ডলের হয়ে দল করেন না। আর সেই কারণে এই আক্রোশ থেকেই কিন্তু সামান্য একটা পুজোর চাঁদা বা প্রতিমা আনাকে কেন্দ্র করে বচসা, সেই বচসা থেকেই কিন্তু মৃত্যু হলো তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি, এমনটাই কিন্তু জানাচ্ছে। অন্যদিকে যদিও করিম খানের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি, যদিও তারা জানাচ্ছে যে এটা সম্পূর্ণভাবে একটি গ্রাম্য বিবাদ, আর সেই গ্রাম্য বিবাদের কারণে এই ঘটনা ঘটেছে। এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই, যদিও পরিবারের দাবি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের কারণেই এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যে পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে, বেশ কিছু ব্যক্তিকে আটক করা হয়েছে, যদিও এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার নয়। আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ধন্যবাদ ইন্দ্রজিৎ। তৃণমূল পার্টি অফিস থেকে যখন ফিরছিলেন, তো সেই ফেরার সময় কিছু লোক আমাদের গ্রামেরই, যারা করিম খানের সাথে বা আরও অন্যজনের সাথে তারা দল করেন, তারা সঙ্গে সঙ্গে এই আক্রমণ করে, বাবাকে হঠাৎ করে টেনে নিয়ে চলে যায়। বড় একটা রামদা করে ফার্স্টে বাবাকে এখানে কোপ মারে, বাবা পড়ে যায়। তারপরে বড়রা অটে করে তাকে এইগুলো মানে কান মুতে বেরিয়ে তাকে ফ্র্যাকচার করে সঙ্গে সঙ্গে একদম স্পট ডেড হয়। বা আমি বাঁচাতে যাই, আমাকে তো বিখ্যাত মেরে যায়। দেখেন এইগুলো আমরা কাজল শেখের দল, আর যারা খুন করলো বা মারধর করলো তারা করিম খানের লোক, তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এটা হ্যাঁ, গোষ্ঠী কোন্দল। ওরা বারবার আমাদেরকে হুমকি দিত, বলতো যে তোরা যদি পার্টি অফিস যাস, তোদেরকে এখানে কোনো সময় বাঘ বেলে 4-5 জনকে তোদেরকে মার্ডার করে দেবো। যখন পার্টি অফিস থেকে কালকে বাড়ি আসছি, তখন ওদেরকে বাপ বেটাকে সবাইকে ধরেছে। আমরা বাজার গিয়েছিলাম, এসে দেখছি ওকে রামদা করে রাজু বলে একটা ছেলে, রাজু, সুজিত, ওরা সব এখানে চুটিয়ে একদম পুরো ডেট করে দিয়েছে। কারণ ওই তো আমরা দল করছি, কাজলের দল করছিস, তোরা কাজলের দল করতে পারবি না, তোদের কাজলকে দল করতে দেবো না। তোরা আমরা অনুব্রতের দল করি, তোরা কাজলের দল করিস, তোরা কাজলের দল করবি না। দেগঙ্গার মাদ্রাসায় প্রধান শিক্ষককে হুমকি, স্কুলের অফিস রুমে টেবিল চাপড়ে আঙুল উঁচিয়ে হম্বিতম্বি সহকারী শিক্ষকের, যিনি আবার তৃণমূলের অঞ্চল সভাপতি। সেই ভিডিও ভাইরাল। পাল্টা প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব শিক্ষক নেতা। আমরা এলাকার প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, আমাদের অ্যাপয়েন্টমেন্টটাকে ডিস্ট্রিক্ট কমিটিতে। আপনি ঝগড়া করবেন না, আঙুল তুলে কথা বলবেন না, আঙুল তুলে কথা বলবেন না, আঙুল তুলে কথা বলবেন না। কে আপনি এখানে? আবার বলছি, আপনি চিৎকার করবেন না। আমি রিটেন করেছি, করুন, একদম কথা বলবেন না। স্কুলের অফিসে এভাবেই প্রধান শিক্ষককে হুমকি, চড়া সুরে শাসাচ্ছেন সহকারী শিক্ষক, তিনি আবার এলাকার তৃণমূল নেতা। সেই ভিডিও ভাইরাল। আমরা এলাকার প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, আঙুল তুলে কথা বলবেন না, আঙুল তুলে কথা বলবেন না। কে আপনি এখানে? আমি রিটেন করেছি, আপনি কাটুন।
আপনি কাটুন, আরো কাটুন। উত্তর 24 পরগনার দেগঙ্গা, এখানকার পূর্ব চ্যাংদানা কাদিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ফিরোজার রহমান। এই স্কুলেরই সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক, তিনি চাঁপাতলা অঞ্চলের তৃণমূল সভাপতি। অভিযোগ, শিক্ষক নেতা যখন ইচ্ছে স্কুলে ঢোকেন, যখন ইচ্ছে স্কুল থেকে বেরিয়ে যান। এ নিয়ে আপত্তি তোলেন প্রধান শিক্ষক, শুরু হয় বচসা। তারপরে শিক্ষক নেতার হুমকি। এ নিয়ে জেলা শিক্ষা দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন প্রধান শিক্ষক। ভিডিওটা হয়েছে সেটা ঘটনাটা সঠিক, যেটা জানানোর আমার পেশাগত সংগঠন ASFHM এর GS কে বলেছি এবং বিভিন্ন ডিপার্টমেন্টে আমি জানিয়েছি। তারা যদি কোয়েরি করেন তাদেরকে জানাবো। ভিডিও যেটা ভাইরাল, কি সত্য? হ্যাঁ, সত্য। অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন। উনি এই ব্যাপারে আমার নামে মিথ্যা একটা অভিযোগ করেছেন। আমি উচ্ছৃঙ্খল, কোনো রকম তার ভিডিও ফুটেজ দেখলেই বোঝা যাবে। কিন্তু উনি অনিয়মিত আসেন, অনিয়মিত যান। ওনার যাওয়া আসার মধ্যে কোনো নিয়ম নেই। কোনো শিক্ষকের সঙ্গে উনি ভালো ব্যবহার করেন না। ওনার দুর্ব্যবহারের জন্য স্কুলটা আজকে ধ্বংসের রাস্তায় চলে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক ঘটনা, এটা ঠিক না। কারণ রাজনীতিটা রাজনীতির জায়গা, স্কুলের জায়গা। যে শিক্ষার যে নিয়ম, সেই নিয়মে তাকে 11টা 4:30 ডিউটি করতে হবে। সেখানে যদি তার কোনো মিটিং থাকে বা কোনো রাজনৈতিক লোক হোক, সেটা 4:30 পরে সে করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ওই মাস্টারমশাই যেটা টেবিল চাপড়ে করছে, ওটা আমরা সমর্থন করছি না। দেগঙ্গা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। আমি রিটেন করেছি। খাস পঞ্চায়েত অফিসে সালিশি সভা, উপপ্রধানের সামনে তরুণীকে ধর্ষণ এবং খুনের হুমকি। হুগলির সিঙ্গুরে চাঞ্চল্যকর অভিযোগ, যদিও মানতে নারাজ উপপ্রধান। তৃতীয় ব্যক্তি গুন্ডা ধর্ষক কে আমি জানি না, সেই ব্যক্তি আমাকে দুটো ভাষা বলে, মানে হত্যা করার আর ধর্ষণের দুটো হুমকি। এটা কি পঞ্চায়েতের ভেতরে? একদম উপপ্রধানের সামনে হয়েছে, আপনারা চাইলে CCTV ফুটেজ চেক করে নিতে পারেন। হুগলির সিঙ্গুরে নসিবপুর গ্রাম পঞ্চায়েত, এখানে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিবাদ। সেই বিবাদ মেটাতে বুধবার সালিশি সভা ডাকা হয় পঞ্চায়েতে। সেই মতো দুপক্ষই যায় পঞ্চায়েত অফিসে। তাদের মধ্যে এক তরুণীও ছিলেন। তার অভিযোগ, সালিশি সভায় পঞ্চায়েত উপপ্রধানের সামনেই তাকে ধর্ষণ এবং খুনের হুমকি দেন এক ব্যক্তি। সে সময় তিনি মোবাইল ফোনে ভিডিও করছিলেন। অভিযোগ, ফোনটি কেড়ে নেওয়া হয়। এ নিয়ে সিঙ্গুর থানায় ইমেল করে অভিযোগ জানিয়েছেন তরুণী। পার্টিশন শুটের কারণে আমাকে সভাপতি আসে আমার বাড়িতে, এসে আমাকে আমন্ত্রণ জানায়। উপপ্রধান গোবিন্দ ধারা, সে আমাকে ব্যক্তিগত আমার পাণ্ডিত্য নিয়ে অপমান করতে থাকে আমাকে। তারপরে আমি ভিডিওটা অন রেখেছিলাম, কারণ যেহেতু আমার বাবা অনুপস্থিত। কারণ লোকজন আমাকে বকাবকি করতে শুরু করে, অপমান করতে শুরু করে, যে ভিডিও কেন অন রয়েছে। সমস্ত ভিডিও ডিলিট করে দেয়। আর সত্ত্বেও একটা তৃতীয় ব্যক্তি গুন্ডা ধর্ষক কে আমি জানি না, সেই ব্যক্তি আমাকে দুটো ভাষা বলে, মানে হত্যা করার আর ধর্ষণের দুটো হুমকি। এটা কি পঞ্চায়েতের ভেতরে? একদম উপপ্রধানের সামনে হয়েছে, আপনারা চাইলে CCTV ফুটেজ চেক করে নিতে পারেন। এভাবে হত্যার হুমকি দিয়েছে, আমি মেনে নিলাম। কিন্তু ধর্ষণের হুমকি কেন? আমি একটা মেয়ে বলে সেই জন্য ধর্ষণের হুমকি? ও যেটা বলছে টোটাল মিথ্যা কথা বলছে। মানে ধর্ষণ এইরকম পঞ্চায়েতে হয়? পঞ্চায়েতে কেউ কাকু হুমকি বা ধর্ষণ, এখানে আমাদের CC ক্যামেরা লাগানো আছে। হুমকি দেওয়া হয়েছে? না, হুমকি কিছু না। ওকে বলা হয়েছে তুমি এটা ভিডিও করছো কেন, এটাকে বন্ধ করো। সিঙ্গুর থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা। বাড়িতে 5 জন ভোটার, সেখানে গিয়েছে 7টি SIR ফর্ম। কোথাও শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম, এক এক জায়গায় এক এক রকম অভিযোগ। উত্তর 24 পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভা। এই এলাকার বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাস, স্ত্রী এবং 3 ছেলেকে নিয়ে সংসার। বাড়িতে 5 জন ভোটার, তাই 5টি SIR ফর্ম পাওয়ার কথা। অভিযোগ, সেখানে পেয়েছেন 7টি ফর্ম। 2টি ফর্মে রাজু বিশ্বাস এবং বিশু বিশ্বাসের নাম। এই দুজনের নাম বাদ দেওয়ার দাবি জানিয়ে বিডিওর দ্বারস্থ হয়েছেন রবীন্দ্রনাথ। আমার এমনি ফ্যামিলিতে 5 জন মানুষ, আমার ফর্ম পেয়েছি 7খানা। 2টো ফর্ম ওটা কোথা থেকে এসছে জানি না, যেটা আমার না, আমার ছেলে না, যে আমাকে মানে বাবা বলে ফর্ম 2টো ওখান থেকে এসছে। না, সে 2টোকে চিনিনি। ওটা অভিযোগ জানিয়ে আমি ওই ফর্মটা BLR কাছে সেখানে আবার ফেরত দিয়ে দিচ্ছি। কোচবিহারের তুফানগঞ্জ, এখানকার বাসিন্দা অমল দাস
তার 5 মেয়ে। অভিযোগ, ভুয়ো নথিতে এই অমলকে মামা শ্বশুর বানিয়ে ভোটার তালিকায় নাম তোলেন এলাকারই বাসিন্দা বিকাশ দাস। এসআইআর চলার মাঝেই ঘটনা সামনে আসে। পুলিশে অভিযোগ দায়ের করেন অমল দাস। কিভাবে যে নিচে চুরি করে নিচে না কি করে নিচে আমি তা তো জানি না। ওরা এইভাবে নিয়ে ওরা আধার কার্ড ভোটার কার্ড সব তৈরি করছে। আমি এই বিএলওর কাছে শুনে তারপরে আমি থানাতে অ্যাপ্লাই করছি। আমার ভাগ্নি জামাই হয় হিসেবে ওদের যাওয়া আসে নাই, আমি চিনিও না ওকে। বাংলাদেশে তাও আমি বলতে পারলাম না, চিনি না লোকটাকে। উত্তর 24 পরগনার সন্দেশখালী। অভিযোগ, এখানে শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন এক বাংলাদেশি। সন্দেশখালীর বয়ারমারির বাসিন্দা আশাকুল মোল্লা তাঁর মেয়েকে বিয়ে করেন সাইফুল মোল্লা। অভিযোগ, তিনি বাংলাদেশি। শ্বশুরকে বাবা সাজিয়ে তৈরি করে ফেলেছেন ভোটার কার্ড। ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার দাবি তুলেছেন স্থানীয়রা। কে হয় আপনার? জামাই হয়। বাড়ি কোথায় ছিল? বাড়ি বাংলাদেশে। কি কোথায় পরিচয়, এখানে এসে ছোটবেলায় ও এসে কাজ কাম করতো। কত ভোটার কার্ড তো বানিয়েছে? হ্যাঁ, সব কিছু, ভোটার আই কার্ড, গাড়ির লাইসেন্স, আধার কার্ড, রেশন কার্ড, সব এইসব হবে আমরা জানি। জানলি কি আর করতাম, আর মেয়ে দিতাম। এখন থাকে কোথায়? বোম্বে। নিউজ 18 বাংলা। সারদা চরণ চন্দ সংবিধান তৈরির নেপথ্যের অন্যতম কারিগর। তাঁর পরিবারের সদস্যদের নাম নেই 2002-এর ভোটার তালিকায়। নিউজ 18 বাংলা এই খবর দেখানোর পর পদক্ষেপ নির্বাচন কমিশনের। 2002 সালের ভোটার তালিকায় তোলা হয় চন্দ পরিবারের সদস্যদের নাম। এরপরে এসআইআর ফর্ম ফিল আপ। রাসবিহারীর ধর্মদাস রোড, এখানেই থাকতেন সারদা চরণ চন্দ। পরিবারের বক্তব্য, ভারতের সংবিধান তৈরির নেপথ্যের অন্যতম কারিগর ছিলেন সারদা চরণ চন্দ। চন্দ পরিবারের সদস্যদের অভিযোগ, কমিশনের আপলোড করা 2002 সালের ভোটার তালিকায় তাঁদের নাম নেই, এমনকি ঠিকানাটারও উল্লেখ নেই। 13ই নভেম্বর এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরেই নির্বাচন কমিশনের পদক্ষেপ। চন্দ পরিবারের সদস্যদের নাম তোলা হয় 2002 সালের ভোটার লিস্টে। এরপরেই তারা এসআইআর ফর্ম ফিল আপ করেন। আমি বলেছিলাম যে এই ফর্মটা আমি ফিল আপ করবো না, আমি প্রতিবাদ করছি। তো ইলেকশন কমিশন এই কথা মিডিয়াতে দেখে ওনারা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমাদের সঙ্গে যোগাযোগ করেন ফোনে, তারপরে বাড়িতে এসে ভিজিট করেন এবং তারপরে ওনারা কিন্তু খুবই কোঅপারেট করেছেন আমাদের সঙ্গে। ফাইনালি আমরা ফর্মটা ফিল আপ করেছি। আমি তো বলতে গেলে পার্সোনালি জানিয়েছিলাম আপনাদেরকে, এবং আপনারা যে সঙ্গে সঙ্গে এসে রেসপন্ড করেছিলেন, এত সুন্দর করে কভার করে ছিলেন, যেটা যে সত্যি ইলেকশন কমিশনকে নাড়িয়েছে ব্যাপারটা। রাসবিহারীর 83 নম্বর ওয়ার্ডে ধর্মদাস রোডের 8 নম্বর বাড়ি। এই বাড়িটি তৈরি হয় স্বাধীনতার আগে 1936 সালে। এই বাড়িতেই থাকতেন সারদা চরণ চন্দ। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সংবিধান রচনার কাজে বাবা সাহেব আম্বেদকরের সঙ্গে কাজ করেছেন সারদা চরণ। এখন এই বাড়িতে থাকেন সারদা চরণের নাতি কৌশিক এবং তাঁর স্ত্রী সুনন্দা। 2002 সালের ভোটার তালিকায় দুজনেরই নাম নেই বলে অভিযোগ। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পর তৎপরতা। 2002 সালে চন্দ পরিবারের দুজনের নাম তোলে ভোটার তালিকায়। শেষমেশ এসআইআর ফর্ম ফিল আপ। আপনাদের ধন্যবাদ জানাই, আপনাদের মাধ্যম দিয়ে নির্বাচন কমিশনের গোচরে গেছে। তারা টোটাল অফিসাররা ওনার কাছে এসেছিল, আপনার ভোটাধিকার যাতে কোনো রকম অসুবিধা না হয়। ওনার আশ্বস্ত শোনার পর ওনার আমার পরিবার সই করেছে। সই করার পর আমি সিদ্ধান্ত নিলাম যে উনি যখন বলেছেন যে সই করেছে, তারপর আমি সই করলাম। ক্যামেরায় সনৎ মিশ্রর সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা। সিপিআইএম অফিসে বিজেপির সিএএ ক্যাম্প, ব্যানার টাঙিয়ে সিএএ ক্যাম্প বসালো বিজেপি। উত্তর 24 পরগনার হাবড়ার ঘটনায় রীতিমতো বিতর্ক। দলের কর্মী খোকন মহন্তর বিরুদ্ধে সরব সিপিআইএম। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল, আরো বিস্তারিত বলবে জিয়াউল।
দেখো একেবারে উত্তর 24 পরগনা হাবড়ার উপনে এলাকায় সেখানে দেখা যাচ্ছে সিপিআইএম এর যে দলীয় পার্টি অফিস, প্রায় না হলেও বছর 40 ধরে সেই পার্টি অফিস, সেখানে দলীয় কাজকর্ম হয়, কিন্তু সেখানে দেখা যাচ্ছে বিজেপি সিএ ক্যাম্প করা হচ্ছে, অর্থাৎ সিএ ব্যানার টাঙিয়ে সেখানে সিএ ক্যাম্প করা হচ্ছে। এবং এই সিএ ক্যাম্প করছেন কে? খোকন বলে একজন সিপিএম নেতৃত্ব রয়েছেন, তিনি নাকি তার কাছেই চাবি থাকছেন, তিনি চাবি দিয়েছেন বিজেপি নেতৃত্বের কাছে, তারা সেখানে সিএ ক্যাম্প করছে। কিন্তু এ নিয়েই কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হচ্ছে, যার কারণ শাসক দল বারংবার কিন্তু বলে আসছে রাম বাম কিন্তু একই নিয়ে, অর্থাৎ একসঙ্গেই তারা রাজনীতি করে। ফলে সেখান থেকে দেখতে গেলে কিন্তু অন্যদিকে অভিযোগ অস্বীকার করছেন শাসক দল সিপিআইএম। তাদের দাবি যে খোকনের কাছে চাবি থাকতেন, তিনি তলে তলে কিন্তু বিজেপির সঙ্গে যোগ রয়েছে, ফলে তিনি চাবি দিয়েছেন। ফলে ইতিমধ্যেই তার বিরুদ্ধে যেমন আইনত ব্যবস্থা নেওয়া হবে বিজেপি নেতৃত্বের উপর, তার কারণ তাদের পার্টি অফিস দখল করে কিভাবে সিএ ক্যাম্প করলো জানি ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক হাওয়া হচ্ছে হাবড়ার উপেন্দ্র এলাকায়। বেশ, ধন্যবাদ জিয়াউল। হিঙ্গলগঞ্জে পূর্ত দফতরের জমি দখল, মাটি ফেলে সরকারি জমি দখল করার অভিযোগ পঞ্চায়েত সদস্যের আত্মীয় সহ দুজনের বিরুদ্ধে। ক্যামেরা দেখে মুখ লুকোলেন পঞ্চায়েত সদস্য। মুর্শিদাবাদে আবার অন্য অভিযোগ, এখানে পদ্মাপাড়ের মাটি চুরি, ট্রাক্টর আটকে বিক্ষোভ স্থানীয়দের। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ, এখানেই কেওড়াখালী এলাকায় অবৈধভাবে পূর্ত দপ্তরের জমি দখলের অভিযোগ। রাস্তার দুধারে দুটি জমিতে পুকুর, সেসবও ভরাট করে দেওয়া হচ্ছে। অভিযোগের আঙুল হিঙ্গলগঞ্জেরই পঞ্চায়েত সদস্য একাদশী সরকারের দেওর দেবদাস সরকার এবং স্থানীয় গোপাল সরকারের বিরুদ্ধে। পুকুর ভরাট করছে সরকারি জায়গা, তো কতটা আছে সরকারি জায়গা? হাফের মতন হবে হয়তো। কে করছে? যার জমি তারাই ভরাট করছে, মিলিটারি চাকরি করে তারাই পুকুর ভরাট করছে। আগেবার বন্ধ হয়ে গেল, আবার করছে, তা আমরা কি করবো? নিউজ 18 বাংলার ক্যামেরা দেখেই মুখ লুকোনোর চেষ্টা পঞ্চায়েত সদস্য একাদশী সরকারের। পুকুর ভরাট হচ্ছে, আপনি জানেন? আপনি গেটটা খোলেন, একটু কথা বলি, একটু গেটটা খোলেন, কথা বলি। আপনার বাড়ির পাশে পুকুর ভরাট হচ্ছে। রিপোর্ট করেন কিছু আমাকে? আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন এই ব্যাপারে? আমি আগে জানি ভালো করে, তারপর তো ব্যবস্থা। মুর্শিদাবাদের রানীতলায় পদ্মার ধার থেকে ট্রাক্টর ভর্তি করে মাটি চুরির অভিযোগ। স্থানীয়দের দাবি, প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত এভাবেই নদী পাড়ের মাটি চুরি হয়। মাটি নিয়ে যাওয়া হয় ইটভাটা এবং বিভিন্ন নির্মাণ কাজের জায়গায়। এদিন মাটি বোঝায় কয়েকটি ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। নদীর মাটি কাটছো তোমরা? পদ্মার উপরে কাটছি। কে এবং মালিক কে, কার কথা কাটছো মালিক? আরে ভাই আমি জানি না, আমি নতুন এসে যাই, প্রথম বলছি না। নদীর মাটি কেটে নিয়ে আসছো, কোথায় ফেলছো? ভাটায় না কোথায়? ভাটায়। পুকুর ভরাট করছো? না ভাটায়। মাটিটা হ্যাঁ পদ্মা নদীর ধার থেকে নিয়ে আসছে, আর মিনিট অন্তর মনে হয় কি বলবো 1 মিনিটও রাস্তা ফাঁকা থাকে না যে ট্রাক্টর যায় না। পদ্মা নদী থেকে নিয়ে আসছে, আর অনেকগুলো ট্রাক্টর পুকুরে ভরা। কি কেউ বাড়িতে নিচ্ছে, যাই করছে, যাই হোক করছে, তারাই জানে, আমরা তো জানি না। পদ্মা নদী থেকে মাটিটা নিয়ে যাওয়া হচ্ছে, তো পদ্মা নদীর ভাঙন কি আবার আসবে না? প্রতিনিয়তই কাটে, বাইরে এখানে বাড়াতে অসুবিধা হয়, বন্যার আশঙ্কা রয়েছে আপনাদের বাড়ি ঘরে? তো আছেই তো। এমনিতেই ভাঙনের ভয় কাটে মুর্শিদাবাদের নদী পাড়ের বাসিন্দাদের। তার মধ্যে এভাবে মাটি চুরি হলে নদী পাড় দুর্বল হয়ে পড়ছে। ভাঙন দুশ্চিন্তায় ঘুম উড়েছে পদ্মাপাড়ের জনবসতির। তাঁদের দাবি, দ্রুত এসব বন্ধ করুক প্রশাসন। হিঙ্গলগঞ্জ থেকে অনুপম সাহা ও মুর্শিদাবাদ